খসড়াটা যে দেওয়া হয়েছে এটার কোথায় কোথায় আপনার কাছে মনে হয়েছে ভালো কোম্পানি আনার প্রতিবন্ধকতা তৈরি করছে, আবার কোথায় কোথায় মনে হয়েছে না ভালো কোম্পানি আনার জন্য একটা পরিবেশ তৈরি করবে? আমরা সবসময় কিভাবে রেগুলেশন দিয়ে কোম্পানিকে রেস্ট্রিক্ট করতে পারি মার্কেটে আসতে, সেই ধরনের একটা চিন্তা ভাবনা করছি। প্রাইসিং এর জায়গাটা নিয়ে যে খসড়াটায় যেসব আর্টিকেল যুক্ত হয়েছে ওইসব নিয়ে যদি আপনি একটু বলেন যে আপনার মূল্যায়নটা কি? ডেফিনেটলি আগে যেগুলো হয়েছে সেগুলো হয়তো ঠিক হয়নি, কিন্তু পরবর্তীতে আসলে এই জায়গাটাও আমাদের চিন্তা করতে হবে যে এরকম ৭৫টা ইনস্টিটিউশন থেকে ভ্যালুয়েশন আনাটা মানে কি সহজসাধ্য ব্যাপার কি না। টিভিএস মার্কেটসে স্বাগত জানাচ্ছি, আমি আনিসুর রহমান। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম যে প্রায় ১.৫ বছর ধরে কোনো ধরনের আইপিও কিন্তু পুঁজিবাজার আসছে না। এর মধ্যে বাজার বেশ কয়েক দফায় নিচের দিকে গিয়েছে, কয়েকবার ওঠার চেষ্টা করেছে। এর মধ্যে বিনিয়োগকারী থেকে শুরু করে পুঁজিবাজার নিয়ে যারা কাজ করেন তারা কিন্তু বলছেন যে এই পুঁজিবাজার ভালো হওয়ার প্রথম এবং প্রধান অন্তরায় হচ্ছে যে ভালো কোম্পানির ইনক্লুড না হওয়া। এই প্রেক্ষিতে আমরা দেখেছি যে নভেম্বরের ৩০ তারিখে কিন্তু নতুন আইপিও বিধিমালা দিয়েছে, যেটার খসড়ার উপর মতামত চেয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। এই খসড়াটা কেমন হলো, মানে এইটা কি ভালো কোম্পানি নিয়ে আসার জন্য পরিবেশ তৈরি করবে কিনা, এইসব বিষয়ে আলোচনা করতে আমাদের সাথে রয়েছেন ইউসিবি ইনভেস্টমেন্টের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তানজিম আলমগীর। জনাব তানজিম আলমগীর, আপনাকে স্বাগত জানাচ্ছি টিভিএস মার্কেটসে। জি, থ্যাংক ইউ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রথমে জানতে চাই এইটাকে যদি একটু কাটাছেঁড়া করেন যে এই খসড়াটা যে দেওয়া হয়েছে এটার কোথায় কোথায় আপনার কাছে মনে হয়েছে ভালো কোম্পানি আনার প্রতিবন্ধকতা তৈরি করছে, আবার কোথায় কোথায় মনে হয়েছে না ভালো কোম্পানি আনার জন্য একটা পরিবেশ তৈরি করবে? আসলে যদি তার আগে বলতে হয় বেসিক কয়েকটা জায়গায় যাব, বাট আমি শুরু করি যে বিসেক, ডিএসসি এবং সিএসসি, বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, ডিএসসি এবং সিএসসি যদি দেখি তাদের রিসেন্ট যে কার্যকলাপ আছে, ডেফিনেটলি তারা কিন্তু ভালো আইপিও আনার জন্য মার্কেটে কাজ করছে। বিভিন্ন আমরা দেখেছি ডিএসসি সিএসসি বিভিন্ন ভালো সরকারি এবং প্রাইভেট কোম্পানিগুলোর সাথে বসছে মার্কেটে আইপিও আনার জন্য। সো আমি এটা নিয়ে আমার কোনো সন্দেহ নাই যে ওনাদের ইন্টেনশন একদম রাইট। সেভাবে আমি বলতে চাই যে আমরা একটা লিডিং ইনভেস্টমেন্ট ব্যাংক, সো আমরাও কিন্তু ভালো আইপিও নিয়ে কাজ করতে চাই এবং ভালো কিছু ইস্যু মার্কেটে আনতে চাই, যেটার জন্য আমরা কাজ করছি। সো আমাদের এন্ড গোলটা কিন্তু সেম, কিন্তু মতের কিছু জায়গায় ডিফারেন্স থাকতে পারে। তো আমি যদি আসলে একদম নিটিগ্রিটিতে যাওয়ার আগে ওভারঅল একটা জিনিস নিয়ে আলোচনা করি, যে আমার কাছে মনে হচ্ছে বারবার আমরা যে জায়গাটায় হয়তো একটু ডিফারেন্টভাবে চিন্তা করতে পারি, সেটা হচ্ছে যে আমরা সবসময় কিভাবে রেগুলেশন দিয়ে কোম্পানিকে রেস্ট্রিক্ট করতে পারি মার্কেটে আসতে, সেই ধরনের একটা চিন্তা ভাবনা করছি। আমি আপনার সাথে কিছুক্ষণ আগে যেমন বলছিলাম যে আগে তো আমরা রিয়েল ডাচ অকশনেই ছিলাম, তারপরে একটা ভ্যালুয়েশন মডেলে গেলাম। তো এটা আমরা করেছিলাম, আমি জানি যে রেগুলেটর চাচ্ছিল যাতে ভালো আইপিওগুলো মার্কেটে আসে, বাট যেহেতু প্রাইস ডিসকভার করতে পারছিল না ভালো কোম্পানিগুলো, তাহলে আমাদের হিস্ট্রি বলছে যে ভালো আসলে কোম্পানি আসে নাই। যেটা এসছে যে বা যে কোম্পানিগুলো এসছে তাদের ক্ষেত্রে যে এলিগেশন তো আমরা দেখতেই পাচ্ছি, বা কমিশন প্রত্যেক মিটিংয়ের শেষে তো আসলে তাদের এগেনস্টে যেই যে ধরনের আপনি শাস্তি দিচ্ছে বা শাস্তি প্রয়োগ করছে, সেটা থেকে আমরা কিন্তু মোটামুটি বুঝতে পারছি যে এই পিরিয়ডে আমরা খুব একটা বেশি ভালো কোম্পানি পাইনি। সো আমার কাছে মনে হয় আমাদেরকে একটু ডিফারেন্টভাবে চিন্তা করতে হবে যে রেগুলেশন রুলসে আসলে রেস্ট্রিকশন এনে আইপিও বন্ধ করার চেয়ে আমাদের জবাবদিহিতার জায়গাটাকে স্ট্রং করতে হবে। আমার মনে হয় এখানে ডিএসসি সিএসসি এসএসসির সক্ষমতা বাড়াতে হবে। শুধুমাত্র আইপিও আসার সময় আমরা দেখলাম যে প্রসিডটা কোন জায়গায় যাচ্ছে বা ঠিকভাবে কাজ করছে কিনা, বা প্রসিডটাই আমি ধরলাম যে আইপিও আমি একটা মেশিন কেনার জন্য করলাম, তো মেশিনটা কেনা হলো কিনা, কিন্তু এই মেশিন থেকে যে 10, 15, 20 বছর ধরে যে ইনকাম জেনারেট হবে সেটাও তো পাবলিক মানি দিয়ে করা হয়েছে। সো ওটাও ইনশিওর করতে হবে যে থ্রু আউট দ্য পিরিয়ড আর কি আর কোনো ধরনের মিসহ্যাপস হচ্ছে কিনা কোম্পানির, সেটাও আসলে লং টার্মে দেখতে হবে বলে আমি মনে করছি। এই যে আপনি বলছিলেন যে আসলে আইপিও টাকার ব্যবহার নিয়ে কথা বলছিলেন, তার সাথে আমি একটু গোড়া থেকে যেতে চাই। এই যে আমাদের আগে আইপিও আসার ক্ষেত্রে বেশ কিছু জায়গায় ছাড় ছিল, এখন বলা হচ্ছে যে 30 কোটি টাকার নিচে আসতে পারবে না, এবং সেটা আসবে হচ্ছে ফিক্সড মেথড পদ্ধতিতে, আবার 50 কোটি টাকার উপরে হলে হচ্ছে সেটাকে আসতে হবে বুক বিলিং। বুক বিলিং নিয়ে অনেক সমালোচনা আছে, মানে
এই প্রাইসিং যারা করে, যারা এলিজিবল ইনভেস্টর, তারা যে প্রাইসিং করে, এটা নিয়েও অনেক ধরনের কথা হয়েছে। বলা হয়েছে এই জায়গায় একটা নেক্সাস গঠন করে একটা হাই প্রাইস করা হয়। ওই প্রাইসিং এর জায়গাটা নিয়ে যে খসড়াটায় যেসব আর্টিকেল যুক্ত হয়েছে, ওইসব নিয়ে যদি আপনি একটু বলেন যে আপনার মূল্যায়নটা কি? আসলে প্রাইসিং এর জায়গাটা আসলে এইটাকে কন্ট্রোল করার জন্য যেটা হয়েছে দেখছি আমরা যে 75টা এলিজিবল ইনভেস্টর থেকে, আমি আসলে একদম নিটিগ্রিতে যাচ্ছি না, ওভারঅল আমি ডিসকাশনে যাচ্ছি, যে 75টা এলিজিবল ইনভেস্টরের কাছ থেকে একটা ভ্যালুয়েশন আনতে হবে। সো ইস্যু ম্যানেজার একটা ভ্যালুয়েশন করবে, ধরে নিলাম রোড শোতে যাওয়ার 3 দিনের মধ্যে এরকম 75টা ইআই, সেখানে বলে দেওয়া হয়েছে এখানে আপনার ব্যাংক আছে, আপনার অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি আছে, ব্রোকারেজ আছে, মার্চেন্ট ব্যাংক আছে, আরো অন্য ইনস্টিটিউশনসগুলো আছে। সো আলটিমেটলি এই 75 জনের কাছ থেকে একটা ভ্যালুয়েশন আনা, তারপর একটা প্রাইস ডিটারমাইন করা, ডেফিনেটলি আগে যেগুলো হয়েছে সেগুলো হয়তো ঠিক হয়নি, কিন্তু পরবর্তীতে আসলে এই জায়গাটাও আমাদের চিন্তা করতে হবে যে এরকম 75টা ইনস্টিটিউশন থেকে ভ্যালুয়েশন আনাটা মানে কি সহজসাধ্য ব্যাপার কি না, বা এই 75 জনের যে আমি কত কোয়ান্টিটিতে কিনবো, কি প্রাইসে কিনবো, এই জায়গাটা ডিটারমাইন করার সক্ষমতাও তো ওই 75টা ইনস্টিটিউশনের থাকতে হবে আর কি। সো এই জায়গাটা আরেকটু লিনিয়েন্ট করা যায় কিনা, আমরা সেটার জন্য আসলে কমিশনকে আমরা রিকোয়েস্ট করব। সো আমরা আমাদের আসলে যেই রিভিউটা দিব সেখানে আসলে এই ব্যাপারটা নিয়ে ডিসকাশন করব, যে আমার মনে হয় যে অ্যাপ্রোচটা ঠিক আছে, কিন্তু ভলিউমটা কি এত না হয় আরেকটু কম হলে হয় কিনা। না, সেই জায়গায় যে বলা হয়েছে যে যারা আসলেই তো আমরা যখন দেখেছি যে সবগুলো কোম্পানি যে এলিজিবল ইনভেস্টর যারা বিড করেন, তারা কিন্তু আসলে কোথাও মানে এই জায়গায় কোনো স্বল্পতা আমরা দেখি নাই। সবসময় মনে হচ্ছে যে এই জায়গায় একটা হিউজ ইনভেস্টমেন্টের জন্য টাকা পয়সা আছে, ইনভেস্ট করতে যায়। বা প্রাইসিং এর ক্ষেত্রে ঝামেলা হয়েছে, যেটা যে আমরা যে প্রাইসটা করেছি, কাট অফ প্রাইস দিয়ে সাধারণ বিনিয়োগকারী যে প্রাইসে নিয়েছে সেই প্রাইসটা ধরে রাখতে পারেনি। এইটা নিয়েই পরবর্তীতে যে সমালোচনাগুলো হয়েছে, সেই জায়গা থেকে আমরা দেখেছি যে সাধারণ বিনিয়োগকারীদের পোর্শনটা কমানো হয়েছে, ইনভেস্টরদের অ্যামাউন্ট বাড়ানো হয়েছে, বলা হয়েছে তারা 1% পর্যন্ত ইনভেস্ট করতে পারবেন। এই যে মানে শর্তগুলো দেওয়া হয়েছে, এই শর্তগুলোর জায়গা কি বলতে চান? অবশ্যই এখানে আসলে মিউচুয়াল ফান্ডটাকে আলাদা করা হয়েছে এলিজিবল ইনভেস্টমেন্টের মধ্যে, শুধুমাত্র ইনস্টিটিউশনের কথা বলা হয়েছে, মানে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির কথা বলা হয়েছে। আমি আসলে এটাকে সাধুবাদ জানাবো। মিউচুয়াল ফান্ড বা এখানে অবশ্যই সাধারণ বিনিয়োগকারীর যদি পোর্শনটা আরেকটু বেশি হয় তাহলে আমি খুশি হব, যেটা হয়তো আমরা রিভিউর ক্ষেত্রে রাখবো বা বলবো আর কি। তো এই পোর্শনের ক্ষেত্রে একটা জিনিস আসলে আমাদের যেটা মনে হয় যে আমরা তো বিভিন্ন ভাগ করছি, যে যদি আমি ধরি মিউচুয়াল ফান্ড আর জেনারেল ইনভেস্টর, সেখানে আপনি যদি দেখে থাকেন এখানে বেশ কয়েকটা ভাগ আছে, 4টা ভাগ আছে। যে মিউচুয়াল ফান্ড আছে, এখন খুব ভালো হয়েছে যে এমপ্লয়ীদেরকেও এর মধ্যে নিয়ে আসা হয়েছে, ওই ইন্ডিভিজুয়াল ইনস্টিটিউশনের এমপ্লয়ীদেরকে নিয়ে আসা হয়েছে। সো নন রেসিডেন্ট বাংলাদেশিসরা আছেন, একটা এনএচআই নতুন একটা আসলে ক্যাটাগরি খোলা হয়েছে, আর সাধারণ বিনিয়োগকারীর কথা বলা হয়েছে। সো আমার এইখানে একটা জাস্ট কনসার্ন বা আমি বলবো যে আমার রিকোয়েস্ট থাকবে এই জায়গায়, যে এগুলো তো আমরা ইন্ডিভিজুয়াল গ্রুপগুলোকে সুবিধা দেওয়ার জন্য করছি। সো এখন যদি এরকম হয় যে ওভারঅল ফুল সাবস্ক্রিপশন হয়েছে কিন্তু কোনো একটা পার্টিকুলার মানে একটা সেগমেন্টের সাবস্ক্রিপশন কম আছে, তাহলে আসলে ইস্যুয়ারকে এটার জন্য পেনাল্টি করাটা ঠিক হবে না। যদি ওভারঅল, যেহেতু আমি আসলে এনএচআই বা নন রেসিডেন্ট বাংলাদেশি এই প্রত্যেকটা সেগমেন্টকে সুবিধা দেওয়ার জন্য আমি এই উইন্ডোটা করেছি, তো ওভারঅল যদি ফুল সাবস্ক্রিপশন হয় আমার মনে হয় সেই জায়গায় এইটাকে কনসিডার করা উচিত। কারণ ইন্ডিভিজুয়াল সেগমেন্ট ওয়াইজ যদি 35%-এর নিচে মানে উপরে যদি সাবস্ক্রিপশন কম হয়, তাহলে এই ইস্যু ক্যান্সেল করে দেওয়াটা হয়তো ওয়াইজ হবে না। সেটা নিয়ে আমরা আসলে কমিশনকে রিকোয়েস্ট করব। সেটার জায়গাকে আপনারা দেখছেন আসলে কোন জায়গাগুলো? আমরা দেখছি যে ওই কোম্পানির ভেতরের লোকজন অনেক সময় শেয়ার কিনতে চায় না, ফরেনার এনবিআরদের জন্য যাদের আছে তাদেরও ওই জায়গাটা আগে একসময় খুব আকর্ষণ বোধ করতো, এখন হয়তো বা এইসব জায়গায় কি আপনার মনে হচ্ছে যে আসলে ফাঁকা থাকার সুযোগ? আমি যেটা মনে করছি যে সামনে যদি অনেক বড় ফ্লো আসে, হয়তো কোনো একটা সেগমেন্ট যদি তার ইন্টারেস্টটা কোনো জায়গায় পার্টিকুলারলি না থাকে, কিন্তু ওভারঅল দেখা যাচ্ছে এটা অনেক বেশি ওভার সাবস্ক্রাইব হয়ে গেছে, তাহলে এটার জন্য ইস্যুয়ারকে আমি যেটা বলছি যে ইস্যুয়ার সাফার করাটা, কারণ ইস্যুয়ারের জন্য তো আসলে ফান্ডটা দরকার। তো আমরা যেটা করছি যে সেগমেন্টগুলো করছি যাতে ভেরিয়াস সেগমেন্ট মিনিমাম কিছু সুবিধা পায়, কিন্তু সেই সুবিধা যদি ওরা অ্যাভেল করতে না চায় তাহলে তো আসলে ইস্যু ক্যান্সেল করে ইস্যুয়ারকে সেই শাস্তিটা দেওয়াটা ঠিক হবে না। আমি সেটা বলছি আর কি, যে ওভারঅল এটা যদি ফুল সাবস্ক্রিপশন হয় সেটা যাতে কমিশন কনসিডার করে নেয়। এটার মানে এক্সেপশনগুলো আগেও হয়েছে, সো আমার মনে হয় এটাকে মাথায় রাখা উচিত।
সাধারণ বিনিয়োগকারীদের পুঁজিবাজারে ঢোকার পেছনে আমরা দেখি যে আইপিও একটা বড় প্রভাব ফেলে। আমরা গ্রামীণ ফোনের সময় দেখেছি হিউজ বিনিয়োগকারী ঢুকেছে, ভালো ভালো কোম্পানি, ওয়ালটনের সময় অনেকেই ঢুকেছে। তো এই সাধারণ বিনিয়োগকারীদের কোটা কমায় দেওয়া, এটা কি আইপিও বা আইপিওর মাধ্যমে যে বিনিয়োগকারী আমরা পুঁজিবাজারে নিয়ে আসতাম সেই জায়গায় কি কোনো বাধা তৈরি করলো কিনা? কারণ অনেক অংশে কমে গেছে। কিছুটা তো করেছে, এটা অস্বীকার করা যাবে না। আমি কিন্তু আপনি লক্ষ্য করবেন যে আমার কথার মধ্যে বলেছি যে আমরা সাজেস্ট করব কমিশনকে, রিকোয়েস্ট করব যে এটাকে যাতে একটু বাড়ানো যায়। তবে যদি আমরা আমাদের রেগুলেটরের কথা চিন্তা করি, আমরা দেখছি যে তারা এখন কিন্তু মোর যে ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্টের দিকে যাচ্ছে। সাধারণ বিনিয়োগকারীরা কিন্তু মিউচুয়াল ফান্ডের থ্রুতেও ইনভেস্ট করতে পারে। সো ওনারা একদম ডাইরেক্ট না করে যদি ওনারা কোনো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে, তাহলে আমার মনে হয় যে এটা মার্কেটের জন্য ভালো, এবং আমার মনে হয় আমাদের রেগুলেটররা ওটাই চিন্তা করছেন। আর একটা জায়গায় আপনি এর আগে আলাপ হচ্ছিল যে বন্ড যখন পুঁজিবাজারে আসবে বা বন্ডে যখন টাকা উত্তোলন করা হবে সেই সময় ইস্যুয়ারের জায়গাটা ঘাটতি রাখা হয়েছে। আপনি বলছিলেন যে এই জায়গাটা আরেকটা হাতের মাধ্যমে যেতে পারতো, সেই জায়গায় হয়তো একটু পরীক্ষা নিরীক্ষা হওয়ার সুযোগ ছিল। অ্যাজ এ ইনভেস্টমেন্ট ব্যাংকার হিসেবে আপনি এই জায়গাটা আপত্তির জায়গাগুলো যদি একটু বলেন। আসলে আপত্তির জায়গা না, আমরা সবসময় চিন্তা করি যে স্ট্যান্ডার্ডটাকে সবসময় বাড়াতে হবে। তো এই জায়গায় যেটা হয় যে বন্ডের ক্ষেত্রে আসলে অ্যারেঞ্জারের প্রয়োজন হয় না। ইভেন যদি আমরা অনেক ব্যাংক বা কর্পোরেটের বন্ড করি, সে নিজেই করতে পারে। তো এই জায়গায় ট্রাস্টির প্রয়োজন হয়। আমরা মনে করছি যে আমাদের তো অলমোস্ট 60টার উপর আপনার ইনভেস্টমেন্ট ব্যাংক বা মার্চেন্ট ব্যাংক আছে। তো আমরা মনে করছি যে এখানে যদি ইস্যু ম্যানেজারের কনসেপ্টটা আসে, তাহলে আমাদের মার্কেটটা ভাইব্রেন্ট হবে, যেহেতু বন্ড মার্কেটটা ভাইব্রেন্ট করতে চাচ্ছেন। সাথে সাথে আপনি যেটা বললেন যে আরেকটা কন্ট্রোল পয়েন্ট হবে আর কি, সেই ক্ষেত্রে আমরা আসলে এটা সাজেস্ট করছি আর কি। আমরা চিঠি অলরেডি দিয়েছি যে এটাতে যাতে বন্ডের ক্ষেত্রেও একটা ইস্যু ম্যানেজারের কনসেপ্ট থাকে আর কি, মানে আইপিওর মতো যাতে বন্ডও একটা ইস্যু ম্যানেজমেন্টের থ্রুতে আসে, ইস্যু ম্যানেজারের থ্রুতে আসে। এই যে আইপিওর জায়গা থেকে মানুষজন যেটা করে যে বিনিয়োগকারীদের একটা থাকে যে এলিজিবল ইনভেস্টররা অনেক সময় হাই প্রাইস বিট করে, এটা বলা হয় নেক্সাস করে করা হয়। এই জায়গায় কোনো পানিশমেন্টের, আপনার এই যে রুলটা করা হয়েছে যে কোনো পানিশমেন্টের ব্যবস্থা দেখেছেন? বা আমরা এখন দেখছি অনেক জায়গায় হচ্ছে বিএসইসি বিভিন্ন ধরনের জরিমানা করছে বিভিন্ন কারণে। এই জায়গাতে আপনার কোনো মনে হয় এই জায়গায় কি কোনো ক্লজ থাকতে পারতো যেটা আসলে যারা বিট করবে তারা এটা মাথায় রাখতে পারবে যে আসলে অনেক সময় হচ্ছে কি পার্সোনালি বেনিফিটেড হয় অনেকে, কিন্তু কোম্পানি বা যাদের ইনভেস্টমেন্ট মিউচুয়াল ফান্ডের ইনভেস্টমেন্ট একটা লোকসানের মধ্যে পড়ে যায়। কোনো কিছু কি অ্যাড করার দরকার ছিল যে এই প্রাইসিং করার ক্ষেত্রে যেটা সেফগার্ড হিসেবে কাজ করতে পারতো? আসলে এখন আমরা রিয়েল ডাচ থেকে রেগুলার ডাচ অকশনে চলে যাচ্ছি, যেখানে কাট অফ প্রাইসটাই সবার জন্য আসলে থাকবে। সো আপনি কিন্তু ওখানে একটা কন্ট্রোল পয়েন্ট নিয়ে চলে আসছেন অলরেডি। যদিও আমি যদি এটাকে একটু ডিফারেন্টভাবে ইন্টারপ্রেট করি, যে সবাই হয়তো তখন ভাববে যে যেহেতু আমি সবচেয়ে লোয়েস্ট প্রাইসটা দিয়ে সবাই পাবে, তো আমি তো হাইয়েস্টটা বিট করে রাখলে আমি ইদার ওয়ে আমি লোয়েস্ট প্রাইস দিয়ে পাবো। তো ওই একটা এফেক্ট থাকতে পারে এই জায়গায়। বাট ওভারঅল আমার কাছে মনে হয় যে এইটার জন্য তার ইন্ডিভিজুয়ালি কোনো রেগুলেশনের দরকার নাই। আপনার বিএসইসি, আমাদের সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন যে জায়গাগুলোতে আসলে শাস্তি দেওয়ার প্রয়োজন মনে করছে, ইনভেস্টিগেশন করে সব জায়গায় দিচ্ছে। সো এখানে আসলে এটা আলাদা বলার কিছু নাই। যদি এরকম কিছু হয়, রং ডুইং কিছু হয়, ওনাদের এখতিয়ার আছে সেখানে শাস্তি ইনশোর করার। গ্রিনফিল্ডের জায়গায় যাই, আমাদের মার্কেটে গ্রিনফিল্ড এখন কোনো কোম্পানি একটা সময় এসেছিল। এখন আমরা মাঝখানে শুনেছিলাম যে বিভিন্ন সরকারি ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে হয়তো গ্রিনফিল্ড হতে পারে। তো এই এখন যে পাবলিক রুলটা হলো, সেই জায়গায় কি আপনার মনে হলো যে গ্রিন কোনো নতুন কোনো প্রতিষ্ঠান, নতুন কোনো উদ্যোগে অর্থ সংগ্রহ করার ক্ষেত্রে এই রুল কোনো ধরনের সুবিধা দিবে কিনা? আসলে আমরা যদি পুরো কনসেপ্টটা বোঝার চেষ্টা করি, যেহেতু ভালো ভালো কোম্পানি আনতে চাচ্ছে এখন আমাদের, কিন্তু আসলে প্রুভেন যে কোম্পানিগুলো আছে সেগুলোতেই আমরা আসলে অবশ্যই গ্রিনফিল্ড করতে পারবে না, এই ধরনের কোনো ইস্যু নাই, অবশ্যই করতে পারবে বাই রেগুলেশন। কিন্তু আমরা আসলে চিন্তা করছি যে এখন প্রুডেন্ট যেগুলো পরীক্ষিত কোম্পানি তারাই যাতে মার্কেটে আসে, কারণ এটাই কিন্তু মার্কেটের জন্য দরকার। আমরা যদি প্রিভিয়াসলি দেখি, ওরকম ভালো কোম্পানি কিন্তু মার্কেটে আমরা দেখতে পাই নাই গত কয়েক বছর ধরে। সো এই জায়গায় আমার মনে হয় কমিশনের এখন শুধু চিন্তা হচ্ছে ভালো ভালো প্রুডেন্ট যাদের আপনার ইনভেস্টমেন্ট গ্রেড খুব হাই, তারাই যাতে এই মার্কেটে আসতে পারে আর কি। আপনি বলছিলেন যে ভালো কোম্পানি নিয়ে আসার জন্য সরকারও ড্রাইভ দিচ্ছে। এখন বাস্তবিক অর্থে কতটা ড্রাইভ দিচ্ছে তার হচ্ছে মৌখিকভাবে বেশ কয়েকবার ড্রাইভ দিয়েছে। সরকারি প্রতিষ্ঠান, লাভজনক প্রতিষ্ঠানকে নিয়ে আসতে চায়, মাল্টিন্যাশনাল কোম্পানিকে নিয়ে আসতে চায়, বাট আমরা দেখছি আসছে না, মানে বাস্তবতা হচ্ছে নাই।
আপনি এজ এ ইস্যুয়ার হিসেবে যদি দেখি, আপনি আসলে কি কি মানে কোনো কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা বা মালিক পক্ষের কাছে তারা কি বলে, কেন আসতে চায় না, মানে তাদের জায়গা থেকে কি কি পেলে মনে হয় যে এই মার্কেটে তারা আসতে চাইতো, নাকি পারিবারিক শৃঙ্খলটা ভাঙতে চায় না? না, আমি যদি সরকারি ইনস্টিটিউশন থেকে আসি, আসলে এটা তো মিনিস্ট্রির অবশ্যই গো হেডের জন্য ওনারা চিন্তা করেন যে মিনিস্ট্রির কাছে লেখা হয়েছে, মিনিস্ট্রি হয়তো তাদের জানাবে। আমি কোনো স্পেসিফিক কোম্পানির নাম বলতে চাই না, বাট একটা খুব জিনিস আমরা খুব রেগুলারলি এটা পাই যে আপনি দেখেন কারেন্ট ইকোনমিক সিচুয়েশনটা যদি আমরা চিন্তা করি, এখন আমরা মানে বিজনেসগুলোর অবস্থা যদি আপনি একটু চিন্তা করেন, আমাদের জিডিপি এবার যদি গ্রোথটা দেখেন বা নেক্সট ইয়ার দেখেন, আমরা কিন্তু আসলে খুব বেশি কোম্পানিগুলো যে এক্সপেনশনে যাচ্ছে ওই সুযোগটা দেখছি না। যদি তা না দেখে থাকি তাহলে একটা কথা কিন্তু ওনারা বারবার বলেন যে আমার তো টাকা লাগছে না, আমি তো এখন নতুন কোনো প্রজেক্ট করছি না। এখন সেইটাকেই আপনি যদি বলেন এই কথাটা আমি কেন বলছি, আপনি দেখবেন যে আগে 1/3 আপনার লোন পরিশোধ করা যেত প্রসিড দিয়ে, এখন কিন্তু বলছে যে কোনো ধরনের লোন পরিশোধ করা যাবে না। তাহলে আমাকে যদি আইপিওতে আসতে হয় তাহলে আমাকে নতুন একটা প্রজেক্ট নিয়ে আসতে হবে। তো আমার মনে হয় যে এখন বা আগামী 1-2 বছর সবাই একটু ওয়েট অ্যান্ড ওয়াচ সিচুয়েশনে আছে, বা নিচেরা যা আছে কারেন্ট ক্যাশ ফ্লো এটাকে সার্ভাইভ করার চেষ্টা করবে। মার্কেটে ডিমান্ড কিন্তু ওইভাবে বেড়ে যায়নি, যদিও গুড নিউজ হচ্ছে ইনফ্লেশনটা কিন্তু অ্যাডজাস্ট হচ্ছে, বা আমি বলবো না ইকোনমি অতটা আনস্টেবল, কিন্তু এখনই খুব গ্রো করার মতো সিচুয়েশন আমার মনে, বা আমি দেখছি না, বা আপনিও তো হয়তো কথাবার্তা বলেন, আমরা ওইটাই কিন্তু শুনতে পাই যে আমার তো এখন আর এক্সপ্যানশনের দরকার নেই, তাহলে আমি নতুন টাকাটা দিয়ে কি করবো, আমার তো লোন পরিশোধ করার সুযোগ থাকছে না এখন। ব্যবসায়ীরা এই কথাটা বরাবরই বলে, বাট হচ্ছে যদি বাস্তবতা আমরা ব্যাংক লোনের ক্ষেত্রে দেখি, তারা ব্যাংকের সাথে সবসময় ব্যাংক থেকে টাকা নিবে, নট ফর যে আপনার ওয়ার্কিং মানি বা এটা ক্যাপিটালের জন্য আপনি ব্যাংকগুলোতে খোঁজ দিলে তারা প্রচুর পরিমাণ টাকার ডিমান্ড করে বসে থাকে। হয়তো বা এখন হাই রেট সেই জন্য নিচ্ছে না, একটু রেট একটু নিচে নামলেই দেখবেন যে তারা প্রচুর পরিমাণ টাকা নিতে চায়। আসলে পুঁজিবাজারে আসতে চায়। আমরা যদি বড় অঙ্কের কয়েকটা গ্রুপ অফ কোম্পানি বলে, তাদের আসলে কোনো প্রতিষ্ঠানই নাই লিস্টেড। এই জায়গা আসলে আপনার মানে মালিক পক্ষের মূল জায়গাটা কোথায়, আমি একটু জানতে চাই। তারা আসলে কি প্রবলেমটা বলে যে আমি যেতে চাই না কেন, মানে রেগুলেশন না নিজেদের কোম্পানি পাবলিকলি শেয়ার করতে চায় না? আসলে এখানে অনেক কয়েকটা বিষয় আছে। আমি যদি আগের কথা বলি, আমি রিসেন্টটাতে পরে আসছি, আগের কথা যদি বলি তাহলে দেখা যাবে তারা বলছে যে অনেক ধরনের জবাবদিহিতা আছে। যে পরিমাণ আপনার এখানে ধরেন আমি যখনই এই মার্কেটে চলে আসলাম, রেগুলেশন আন্ডারে চলে আসলাম, আমার নতুন কিছু করতে গেলেই আমি একটা সিম্পল উদাহরণ দিই, ধরেন প্রেফ শেয়ার যদি লিস্টেড কোম্পানি হয় সেই ক্ষেত্রে আমাকে মার্কেটে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের অ্যাপ্রুভাল নিতে হচ্ছে। নন লিস্টেড কোম্পানি হলে আমি কিন্তু আজকেই একটা প্রেফ শেয়ার লঞ্চ করে দিতে পারি। সো আমি এটা একটা উদাহরণ দিলাম। তো একটা জবাবদিহিতার মধ্যে আসতে হবে। ওরা চিন্তা করে যে আমাকে যে পরিমাণ জবাবদিহিতার মধ্যে বা স্ক্রুটিনির মধ্যে যেতে হবে সেটা আসলে রিস্ক রিটার্ন কনসেপ্টটা চিন্তা করে। আর এখনকার আপনি যেটা বললেন যে বিভিন্ন কোম্পানি অনেক টাকা চেয়ে বসে আছে, আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ ব্যাংকে, যেহেতু আমরা আসলে সিন্ডিকেশন নিয়েও কাজ করি, আমরা এটা বলে রাখা ভালো যে আমরা ওয়ান অফ দি ইনভেস্টমেন্ট ব্যাংক যারা 360 ডিগ্রি সার্ভিস প্রোভাইড করে, আমরা সব প্রোডাক্ট নিয়ে কাজ করছি অ্যাক্টিভলি। তো আমরা দেখছি বাংলাদেশ ব্যাংকে তো আপনি জানেন অনেক অ্যাপ্লিকেশন আছে রিস্ট্রাকচারিংয়ের। সো আসলে আগের লোনকেই আসলে পরিশোধ করার জন্য ওরা নতুন লোন, মানে এমন না যে বিজনেস এক্সপ্যানশনের জন্য লোন নিচ্ছে। আমার দেখা মতে আমি খুব রেয়ার, আমি নতুন প্রজেক্ট হচ্ছে খুব বেশি আমি এরকম দেখছি না। তো সেই ক্ষেত্রে আসলে ব্যাংক থেকে লোন নিতে গেলে তো আর ফ্রেশ লোন নিতে হচ্ছে না, হয়তো এক লোন দিয়ে আরেক লোন পরিশোধ করছে। কিন্তু আমাদের যদি আইপিও রেগুলেশন তো বলছে হচ্ছে আপনি নতুন প্রসিডের জন্য, মানে নতুন কিছু করতে গেলেই শুধুমাত্র এই ফান্ডটা ইউজ করতে পারবেন। মাঝখানে অনেক ধরনের কথা হচ্ছিল, বলা হচ্ছিল যে এই আইপিওর অ্যাপ্রুভালের প্রাথমিক কাজগুলো স্টক এক্সচেঞ্জ গুলো করবে, জি বিএসইসি জাস্ট অ্যাপ্রুভাল দিবে কাগজ দেখে। জি, এটা এই রুলসে কি আপনি পেলেন, মানে আসলে মূল অথরিটিটা এক্সচেঞ্জের কাছেই থাকবে? জি, এক্সচেঞ্জের কাছেই থাকবে। সো ওদের রেকমেন্ডেশনটাই হাইলি মানে প্রেফার করা হবে। জি, এইটাকে আপনি কিভাবে দেখছেন? কারণ হচ্ছে আমরা এর আগে যখন ইয়ে থেকে বেশ কয়েকবার, আমরা যদি একটা রিসেন্ট বলতে 3-4 বছর আগে হয়তো একটা প্রতিষ্ঠানকে লিস্টেড করার অ্যাপ্রুভাল দিয়েছিল ঢাকা স্টক এক্সচেঞ্জ, ওটা হচ্ছে বিএসইসি আবার পরে বাতিল করেছে। এখন যেভাবে দেওয়া হচ্ছে আসলে মানে ওই যে যেটা হয় যে আপনাকে ধরেও রাখছি আবার ছেড়েও দিচ্ছি, বিষয়টা এরকম হচ্ছে কিনা? আসলে যেটা রেগুলেশন আছে আমাদের, তো উই হ্যাভ টু গো বাই বুক। এখন ভবিষ্যতে ধরে রাখবে না ছেড়ে দিবে সেই কথাটা তো আসলে ভবিষ্যৎ বলে দিবে, সময় বলে দিবে। বাট বাইরে যা হয় আসলে এটাই স্ট্যান্ডার্ড, যে যেহেতু
তারাই আসলে আমি বলবো এটার ওনার। সো এখানে তো বলেছে যে তাদের রেকমেন্ডেশনটা প্রেফার করবে, নিজেরা আসলে কোনো জায়গায় কোনো ইন্টারাপ্ট করতে পারবে না, বা তাদের যদি এক্সট্রা কিছু মনে হয় সেটা দেখতে পারবে না, এই ধরনের কথা তো আসলে যেহেতু বলে নাই। তো আমার মনে হয় ব্যাপারটা আরও বেশি স্ট্রং হলো যে এখন সব জায়গা থেকে হ্যাঁ আসতে হবে আর কি। সো আমার মনে হয় যে আমরা মানে প্রত্যেকটা জায়গায় যাতে কোনোভাবেই মানে ভালো কোম্পানি ছাড়া অন্য কেউ না আসতে পারে সেটা ইনশিওর করার চেষ্টা করছি আর কি। সো জিনিসটাকে আসলে এন্ড অফ দ্য ডে যাতে এমন কঠিন করে না ফেলি যে আরও বেশি রেগুলেশনের মধ্যে চলে আসে। অবশ্যই ট্রান্সপারেন্সি থাকতে হবে, জবাবদিহিতা থাকতে হবে, কিন্তু যেহেতু অনেক দিন কিছু আসে নাই, সো আমার মনে হয় কিছু প্রণোদনাও থাকতে হবে ভালো কোম্পানিগুলো আসার জন্য। সেটা ফিসক্যাল পলিসিতে প্রণোদনার কথা বলছেন, তাই তো? জি। আমি একটু ডিফারেন্ট জায়গায় যাই। আমাদের এই জায়গা হচ্ছে ফিনান্সিয়াল হিসাব নিয়ে বড় ধরনের কথা হয়। যে প্রতিষ্ঠান আইপিওতে আসুক বা যেভাবে ফিনান্সিয়াল স্টেটমেন্ট নিয়ে কথা হয়, ক্রেডিট রেটিং নিয়ে কথা হয়। এইবার এই ফিনান্সিয়াল স্টেটমেন্ট এবং ক্রেডিট রেটিং নিয়ে বেশ কিছু জায়গায় কথা বলা হয়েছে এই আইপিও খসড়ায়। এই জায়গাগুলোতে কোর পয়েন্টগুলো যদি আপনি একটু বলেন যে আসলে এটা কিভাবে কাজ করতে পারে, চেঞ্জটা কিভাবে পজিটিভলি ইম্প্যাক্ট ফেলতে পারে। আসলে আমি যে কোনো জিনিস, আপনি যে ভ্যালুয়েশন বলছেন বা যা কিছু বলছেন না কেন, এটা তো রিয়েল ইনফরমেশন ছাড়া আসলে সম্ভব না। আমি ওই ফিনান্সিয়াল ইনফরমেশন দেখেই কিন্তু অ্যাজ এ ইস্যু ম্যানেজার আমার পক্ষে নতুন করে অডিট করা সম্ভব না, আমার পক্ষে নতুন করে ক্রেডিট রেটিং করা সম্ভব না, বিকজ প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ইনস্টিটিউশনের ইন্ডিভিজুয়াল কাজ আছে, এবং আমরা কিন্তু ইচ্ছা করলে ওইটা ওভারল্যাপ করার সুযোগ নাই, সময় নাই, বা সেই ফিজ নাই, টিম নাই, যেভাবেই আপনি বলেন না কেন। তো এই জবাবদিহিতাটা দরকার ছিল অনেক আগে থেকে, কারণ আমার কাছে মনে হয় আপনি যে দুটো ইনস্টিটিউশনের কথা বললেন, মার্কেট চেঞ্জের জন্য এদের অনেক বড় দায়িত্ব আছে। একটা ফিনান্সিয়াল স্টেটমেন্ট দেখে আমি ডিসিশন নিচ্ছি, ওটাই যদি ঠিক না থাকে তাহলে তো আমার ডিসিশনটাই ভুল হয়ে যাচ্ছে। আপনি যদি ইন্টারন্যাশনালি চিন্তা করেন, যেহেতু আমরা অনেক বন্ড নিয়ে কাজ করি, বাইরে তো আসলে বন্ডের রেটিং দেখে বন্ডে ইনভেস্ট করা হয়। তো আমাদের এখানে কিছু কিছু ক্ষেত্রে আসলে আমরা যখন ইনভেস্টারের কাছে যাই তখন দে হ্যাভ দেয়ার ওন পারসেপশন, ইটস নট মানে অনলি অ্যাবাউট দি বন্ড রেটিং আর কি। তো এই জায়গাগুলো স্ট্রং করতে হবে, এই জায়গাগুলো স্ট্রং করতে হবে। এই যে জবাবদিহিতার মধ্যে আসছে, আমি বারবার কিন্তু জবাবদিহিতার জায়গার কথা বলছি, এখন কিন্তু দেখা যাচ্ছে যে আমরা বিভিন্ন জায়গা থেকে শুনি যে খুব সহজেই কোনো কিছু সাইন করতে চায় না অডিটাররা। তো আমরা কিন্তু একটা চেঞ্জের মধ্যে চলে আসছি, এবং ইটস ভেরি ইম্পর্টেন্ট, কারণ আমাদেরকে যতই দায়বদ্ধতার মধ্যে রাখা হোক না কেন, আমাদের পক্ষে কিন্তু নতুন করে অডিট করা সম্ভব না, আমাদের পক্ষে নতুন করে আমার মনে হয় যে ক্রেডিট রেটিং করা সম্ভব না। এখানে একটা জিনিস একটু বলে রাখা দরকার যে আমাদের রেগুলেশন একটা, যেহেতু এই অডিটর নিয়ে কথা আসলো, আমাদের 90 আগে 120 দিনের মধ্যে অ্যাকাউন্ট হওয়ার 120 দিনের মধ্যে জমা দিতে হতো আর কি আইপিও, এখন 90 দিন করে দিয়েছে। সো আসলে একটা অডিট কমপ্লিট করে এই সব ভ্যালুয়েশন রিপোর্ট নিয়ে আমাদের কাজগুলো করে 90 দিনে দেওয়াটা একটু কষ্টসাধ্য ব্যাপার হয়ে যায়। সো আমরা আবার রেগুলেটরকে রিকোয়েস্ট করছি যাতে এটা 120 দিনই করা হয় আর কি, কারণ ওটাও তো একটা স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে যাতে অডিটররাও প্রপারলি অডিট করার সময় পায় আর কি, ফেয়ার অ্যান্ড ফ্রিলি অডিট করতে পারে আর কি। ইস্যুয়ার এক্সপেক্টে একটু আসি, যে ইস্যুয়ারের জায়গা থেকে মানে আপনি এর আগে বলছিলেন রিসেন্টলি আপনার কোম্পানি 2টা আইপিও ইস্যু করেছে। সেই সময় যে ধরনের অবস্ট্রাকলের মধ্য দিয়ে গেছেন বা সেই সময় যে সময়টা নিয়েছেন এই পুরোপুরি প্রক্রিয়াটা শেষ করতে, এখন নতুন যে রুল আসলো তাতে কি আপনি প্রক্রিয়া শেষ করতে আরেকটু ফাস্ট হতে পারবেন কিনা, বা এই বাধাগুলো কোনোটা দূর হলো কিনা? যেহেতু এখন কোনো ফুল প্রসেস শেষ হয়নি 1.5 বছর পর, এটা হয়তো আমরা ইন্টেনশন দেখছি খুবই পজিটিভ, কিন্তু সময় বলে দিবে। আমরা রিসেন্টলি একটা এসএমই আইপিও সাবমিট করেছি, আমরা আরও কিছু আইপিও নিয়ে কাজ করছি। আমরাও চাই মার্কেটে যাতে ভালো ভালো আইপিও এখন আসে আর কি, কারণ অনেক দিন তো এই জায়গায় একটা ট্রাস্ট ছিল, মার্কেটটাকে ডেভেলপ করতে হলে, বড় করতে হলে আমার মনে হয় ভালো ভালো আইপিওকে মার্কেটে আনতে হবে। আমাদের পুঁজিবাজার নিয়ে যে একটা নেগেটিভ একটা থট আছে, এটাকে একমাত্র চেঞ্জ করতে হলে এই মার্কেটটাকে বড় করতে হবে আমাদের। সো আমি এখন যেটা মনে করি যে আমি আগেও বলেছি যে বিএসসিসি, ডিএসসি, সিএসসি তাদের এইবার কিছু ইস্যুতে আমি গিয়েছি, আমি দেখেছি তারা খুবই আন্তরিক এবং জিনিসটা সার্ভিস ওরিয়েন্টেড জায়গায় তারা নিয়ে যাচ্ছে বা নিয়ে যেতে চাচ্ছেন। সো আমি আশা করছি, কিন্তু সময় হয়তো বলে দিবে যে আসলে এই সময়টা কত সময় লাগবে আর কি, মানে একটা পুরো প্রসেস কমপ্লিট করতে। ইস্যুয়ারের নিবন্ধনের ক্ষেত্রে কিছু শর্ত আছে, বেশিরভাগ ইস্যুয়ারই সেটা পূরণ করতে পারছে না। হয়তো বছরে একটা নির্দিষ্ট পরিমাণ ইস্যু সাবমিট করতে হবে,
আপনারা ইস্যু ম্যানেজার যারা, হ্যাঁ, তারা পাচ্ছেন না, সেই জায়গা থেকে আপনি কি মনে করেন যে ইস্যু ম্যানেজারের যে শর্ত বা নিবন্ধনের যে শর্ত সেই জায়গায় কারেকশনের কোনো সুযোগ আছে কিনা? আর বাংলাদেশের যে মার্কেটের যে ইস্যু ম্যানেজারের সংখ্যা আপনার কাছে কি মনে হচ্ছে বেশি হয়ে গেছে কিনা? মানে দুটা প্রশ্ন কিন্তু সম্পূরক। বেশি হয়ে গেছে দেখি কিন্তু 2 বছরে একটা করাটা একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। আমরা যদি অন্য মার্কেটের কথা চিন্তা করি, আমরা কিন্তু দেখি নাই যে অ্যাটলিস্ট 60টার উপরে তো হবেই না। সো যখন 60টার উপরের কথা চিন্তা করছি, 2 বছরে একটা আসার কথা চিন্তা করছি, তখন কিন্তু একটা বিশাল পরিমাণ আইপিওর যোগান দিতে হবে বলে মনে হচ্ছে। যদি এটা সংখ্যাটা কম থাকতো তাহলে কিন্তু এই সমস্যাটা হতো না। আর আমি সাথে যে কথাটা বলেছি যে এটার সাথে কিন্তু আমার মনে হয় এটাও রাখা উচিত যে আমি তো একটা প্রেফ শেয়ারও জমা দিতে পারি কমিশনে, আমি তো একটা বন্ডও জমা দিতে পারি। সো শুধুমাত্র আইপিওকে চিন্তা করলে কিন্তু মার্কেটটা ডেভেলপ হবে না। এর সাথে বন্ড বা প্রেফ শেয়ার জমা দিলেও আমার মনে হয় ওই রেগুলেশনে যে 2 বছরে মিনিমাম এই 3টার একটা যদি জমা দেওয়া হয়, এইটাকে ইনক্লুড করলে আসলে সবার জন্য ভালো হবে, মার্কেটটাও বড় হবে। সেই জন্য আমি আসলে বন্ডের ক্ষেত্রে ইস্যু ম্যানেজার কনসেপ্টটা আনতে চাচ্ছিলাম আর কি। আমরা অনুষ্ঠানটা শেষ করতে চাই, তার আগে আপনি যদি কোনো সাম আপ করতে চান, কোনো বিষয় নিয়ে মনে হচ্ছে আলোচনায় হয়নি, সেই বিষয়টা বলতে চাইলে বলতে পারেন। আমি আসলে প্রথমে যেখানে শুরু করলাম সেখানেই আমি বলতে চাই, যেমন আমরা দেখলাম যে ফিক্সড ইনকামের ক্ষেত্রে পোস্ট আইপিও পেইড আপ ক্যাপিটাল 100-র বেশি হওয়া যাবে না। সো আসলে কেউ যদি ফিক্সড প্রাইস মেথডে যেতে চায় তাহলে 100 কোটি টাকার উপরে যদি তার থাকে তাহলে সে এটাতে যেতে পারছে না। আমি জানি যে কমিশন এটা কেন করছেন বা কেন চাচ্ছেন যাতে ভালো ভালো আইপিও আসে। আমি আবার ওই জায়গাটা এমফাসাইজ করতে চাই যে এইটাকে আসলে রুলস বা রেগুলেশন দিয়ে না আটকিয়ে আমার মনে হয় জবাবদিহিতা, ট্রান্সপারেন্সির জায়গায় আটকানো উচিত। আমি এটাই রিকোয়েস্ট করব। আপনাকে অসংখ্য ধন্যবাদ টিভিএস মার্কেটসে আসার জন্য। থ্যাংক ইউ ফর হ্যাভিং মি। জি, প্রিয় দর্শক, আমরা শুনছিলাম ইউসিবি ইনভেস্টমেন্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তানজিম আলমগীরের কাছ থেকে যে আসলে এই যে আইপিওর রুলসের যে খসড়াটা দেওয়া হয়েছে তার বিভিন্ন জায়গায় তার কিন্তু মতামত রয়েছে, যে কিছু পরিবর্তনের কথা বলছিলেন, যে যেগুলো থাকলে পুঁজিবাজারে কোম্পানি তালিকাভুক্তর ক্ষেত্রে হয়তো বা একটু সুবিধা হতো, বা ভালো ভালো কোম্পানিকে নিয়ে আসার ক্ষেত্রে একটা উপযোগী পরিবেশ তৈরি করতো। টিভিএস মার্কেটসের পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল।